চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অসীম জাওয়াদ নামে এক পাইলট মারা গেছেন। এই ঘটনায় চিকিৎসা নিচ্ছেন আহত কো পাইলট। দুপুর 12:30টার দিকে পতেঙ্গার বানৌজা ইসা খাঁ হাসপাতালে পাইলট জাওয়াদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার শাকিলা সুলতানা। এর আগে সকাল 10:30টার দিকে এই দুর্ঘটনা ঘটলে দুই পাইলট প্যারাশুটে করে বিধ্বস্ত বিমান থেকে নামতে সক্ষম হন। জানা যায়, জহুরুল হক ঘাঁটি থেকে বিমান বাহিনীর ইয়াক 130 ট্রেনিং ফাইটার বিমানটি পতেঙ্গা এলাকায় বোট ক্লাবের ওপর দিয়ে উড়ার সময় হঠাৎ পেছনের দিকে আগুন লেগে যায়। এরপর বিমানটি বিধ্বস্ত হয়ে কর্ণফুলী নদীতে পড়ে যায়। আহত দুই পাইলটকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে বিমানটি খুঁজতে নৌবাহিনীর টাগ বোট সহ ডুবুরি ফায়ার ফাইটার, পুলিশ, বন্দরে অবস্থানরত জাহাজের নাবিকরা কাজ করছেন। দুই সাইড দিয়ে দুইটা লোক বাইরে আইছে প্যারাশুট দিয়া, একটা ডাইন সাইড দিয়ে একটা বাম সাইড দিয়া। যে ডাইন সাইড দিয়ে বাইরে আইছে ওই প্যারাশুটটা পুরা দমে খোলা ছিল, যে বাম সাইড দিয়ে বাইরে আইছে ওই প্যারাশুটটা পুরা দমে খোলা ছিল না। প্যারাশুটটা পানির মধ্যে পড়ছে, ওর 20-30 হাত সামনে ভাইসে গেছে আস্তে আস্তে। যেন পড়ছে সামনে আরো 20-30 হাত গেছে। ওই যে নৌকা উড়াইয়া নিয়ে আসছে, নিয়ে বোট ক্লাবের ওই গার্ডে ওদের উড়াইছে। যে অনেক জোরে একটা আওয়াজ হয়েছে, বিস্ফোরণের মতো একটা আওয়াজ হয়েছে হেলিকপ্টারের। আওয়াজ হওয়ার সাথে আমরা উপরের দিকে তাকাইয়া দিতেন, সেখান থেকে দুইটা প্যারাশুট দিয়া মানুষ নামার দিকে ফুটতেছে। ফরার সাথে সাথে কিছুক্ষণ মানে মাছ বরাবর ফুটছে, বিমানটাও ফুটছে, ফরার সাথে সাথে বিমানটাও ডুবে গেছে। ডুবার পরে কতটুকু সামনে গেছে আনেরিয়াটা, ওই ফেরাসুটটা সামনে গেছে। যাওয়ার পরে আমরা এখান থেকে সিলেতেছি 11 নম্বর গাঁড়ের নৌকা আছে, নৌকাদেরকে আমরা সিলে ফাটাইছি। ফাটাবের সাথে সাথে তো এরা অনেক দূর দিয়ে গেছে গা, উপর দিয়ে গেছে গা, জোয়ারের সাথে সাথে উপর দিয়ে গেছে গা। যাওয়ার সাথে সাথে তারপরে দুজন মানুষের উদ্ধার করি 11 নম্বর বোট ক্লাবের এখানে আপনার তাদেরকে উঠানো হয়েছে। বিকট শব্দ একটা আওয়াজ হইলো, আওয়াজের সাথে সাথে আমরা উপর দিকে তাকাইলাম, যেন বিমানটা পুরো আগুন ধরে গেছে আর কি। আগুন ধরার সাথে সাথে প্যারাশুট দুইটা দিয়ে দুজন লোক নামিয়ে গেল, আস্তে আস্তে নামলো। আর বিমানটা মানে 2-4 সেকেন্ডের মধ্যেই ডাইরেক্ট পানিতে ডুবে গেল আর কি। এতটুকু আমাদের দেখা। তারপরে লোকজন আমরা বললাম যে তাড়াতাড়ি গাড়ির থেকে লোক যাও, কে তাড়াতাড়ি উদ্ধার করো, কেউ আসতেছে না। তখন এই 11 নম্বর গাড়ির থেকে লোক দুইটা বোট গেল, বোট গিয়ে উঠে তারপরে আমাদের জাহাজের পাশ দিয়ে নিয়ে গেল আর কি উঠাইয়া। এ বিষয়ে আমরা আরো জানবো। চট্টগ্রামের পতেঙ্গায় রয়েছেন সহকর্মী সাইফুল মাহমুদ, সরাসরি যোগ দিয়েছেন তিনি। সাইফুল, বিমান বিধ্বস্ত হওয়ার কারণ জানতে পেরেছেন কি? যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণ কি ছিল? সেই সাথে পাইলটদের কি অবস্থা এখন? যে রিদওয়ানা যেমনটি জানতে চেয়েছিলেন, এখনো পর্যন্ত আসলে আইএসপিআরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে আইএসপিআর সকালবেলা একটি বিবৃতি দিয়েছিলেন। সেই বিবৃতিতে তারা বলেছিলেন যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু বিমান বিধ্বস্ত হয়েছে। সকাল 10:30টার সময় আসলে উড্ডয়নের 2 মিনিট পরপরেই বিমানটিতে পিছনের দিকে আগুন লাগে। আগুন লাগার পরপরেই কিন্তু বিমানটি কর্ণফুলী সাগরে পড়ে যায়। পড়ে যাওয়ার সময় যে দুই পাইলট ছিল আসলে তারা প্যারাশুটের মাধ্যমে বেরোতে সক্ষম হয়েছিলেন। এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা জানিয়েছেন দুইজন বের হওয়ার সময় কিন্তু একটি প্যারাশুট মাত্র খুলেছিল, আরেকটি প্যারাশুট কিন্তু খুলেনি এবং না খোলার কারণে সেই পাইলট কিন্তু পানিতে পড়ে এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে এখনো পর্যন্ত কোন জায়গায় বিমানটি আসলে পড়েছেন সেটা শনাক্ত করা হয়নি, সেই জন্য কিন্তু উদ্ধার অভিযানও কিন্তু এখনো শুরু করা হয়নি। তবে এখানে নৌবাহিনী, বিমান বাহিনী এবং ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলেছিলাম, তারা জানিয়েছেন তারা শনাক্তকরণের কাজটি চালিয়ে যাচ্ছেন। শনাক্ত হওয়ার পরে কিন্তু আসলে উদ্ধার অভিযান শুরু হবে। এখনো পর্যন্ত উদ্ধার অভিযান শুরু হয়নি। তবে আইএসপিআর পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তারা কিন্তু সকালবেলা যে কথাটি বলেছেন, বিমান যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে বলে তারা জানিয়েছেন। এখনো পর্যন্ত সেরকম আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা জানিয়েছেন উড্ডয়নের ঠিক তার পাশে কিন্তু জহুরুল হক ঘাটি, সেই ঘাটি থেকে বিমানটি উড্ডয়ন করে। উড্ডয়নের 2 মিনিটের মাথায় কিন্তু বিমানটিতে আগুন লাগে, পিছনের দিকে আগুনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঠিক
2 মিনিট পরে কিন্তু বিমানটি পানিতে পড়ে যায়। তবে এখনো পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হচ্ছে না। কবে নাগাদ আসলে উদ্ধার অভিযান চালানো হবে সেটাও বোঝা যাচ্ছে না। যেহেতু এখনো পর্যন্ত শনাক্তকরণের কাজ হয়নি, সেজন্য কিন্তু উদ্ধার অভিযানও শুরু হয়নি। তবে আমরা বিমান বাহিনীর সাথে কথা বলেছিলাম, তারা তাদের যেই যন্ত্রপাতি আছে সেটা দিয়ে কিন্তু কিছুক্ষণের মধ্যে হয়তো শনাক্তকরণ বের করবে, শনাক্তকরণের পরেই কিন্তু তারা উদ্ধার অভিযানে যাবে। এই মুহূর্তে কিন্তু যে এলাকাটাতে বিমানটি আসলে বিধ্বস্ত হয়েছে সেই এলাকায় বিমান বাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস সবাই কিন্তু অবস্থান করছেন। বিমানটি কবে নাগাদ আসলে উদ্ধার করা হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে আমরা ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন শনাক্তের 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু বিমানটি হয়তো উদ্ধার কার্যক্রম শেষ করতে পারবেন বলে তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রিদওয়ানা। সাইফুল, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ থেকে টিকিট বিক্রির টাকা ছাড় করতে না পারায় ক্রমাগত ভাড়া বাড়াচ্ছে বিদেশি এয়ারলাইন্সগুলো। আন্তর্জাতিক গন্তব্যে 2 গুণ পর্যন্ত ভাড়া বেড়েছে। এতে চরম ভোগান্তিতে যাত্রীরা। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন এয়াটা জানায়, বিদেশি বিমান সংস্থার 32 কোটি 30 লাখ ডলার আটকে আছে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জানিয়েছেন, এরই মধ্যে কিছু বকেয়া পরিশোধ করা হয়েছে, ধাপে ধাপে বাকিটাও দেওয়া হবে। সাদিয়া কানিসের রিপোর্ট। সময়ের সাথে যেন পাল্লা দিয়ে বাড়ছে আন্তর্জাতিক গন্তব্যে বিদেশি এয়ারলাইন্সের ভাড়া। চাপ সামলাতে হিমশিম দশা নিয়মিত যাত্রীদের। কয়েক মাস আগেও চায়নার একটি গন্তব্যে যাওয়া আসার টিকিটের দাম ছিল 40,000 টাকা, আর এখন কেবল যেতেই লাগছে 32,000। রিটার্ন টিকিট সহ প্রায় 40,000 টাকার মতো ছিল। এখন আমাদের যাওয়ার টিকিটটাই হয়ে গেছে 32,000 টাকা, 35,000 টাকা। সো এরকম হলে আমাদের জন্য অনেক টাফ হয়ে যায়। অথচ প্রতিবেশী দেশ থেকে একই গন্তব্যের টিকিটের দাম অনেক কম। শুধু চায়না না, ভাড়া বেড়েছে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ সব গন্তব্যে। সেই সাথে কমেছে ফ্লাইট সংখ্যা। অবশ্যই প্রেশার পড়ে যাচ্ছে, যে কোনো জিনিসের দাম বাড়াটাই তো ক্ষতিকর। আমরা জব করছি, তো আমাদের জন্য হয়তো সমস্যা হয় না, আমরা স্যালারি পাই, বেতন পাই, কিন্তু এখানে কিন্তু বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে, তাদের জন্য এই টিকিট কস্টটা অনেক বেশি। বাংলাদেশ সরকারের অবশ্যই এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত। মাননীয় মন্ত্রী আছে, সংশ্লিষ্ট দপ্তর আছে। ম্যাক্সিমাম আপনার ভালো ভালো এয়ারলাইন্সগুলোতে টিকিটের প্রাইস অনেক বেশি, আবার ডিরেক্ট কোনো আপনার ফ্লাইট এখন হয় না। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন জানায়, বাংলাদেশে বিদেশি এয়ারলাইন্সগুলোর টিকিট বিক্রির 32 কোটি 30 লাখ ডলার আটকে আছে। ট্রাভেল এজেন্টরা মনে করেন, সে ঘাটতি পুষিয়ে নিতেই টিকিটের দাম বাড়াচ্ছে বিদেশি এয়ারলাইন্সগুলো। যেহেতু তাদের টাকা এখানে আটকে আছে, কস্ট অফ ফান্ড বাড়তেছে, এটাকে পুষিয়ে নেওয়ার জন্য তারা টিকিটের প্রাইসটা বাড়িয়ে দিচ্ছে। অনেক এয়ারলাইন্সই 3-4টা লোয়ার ক্লাস একদম টোটালি বাংলাদেশ থেকে ক্লোজ করে রেখেছে, যেটা সেল করা যাচ্ছে না। কিন্তু একই সময়ে বাংলাদেশের বাইরে যে কোনো দেশ থেকেই কিন্তু ওই লোয়ার ক্লাসগুলো টিকিট বিক্রি হচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেন, বৈশ্বিক কারণে ডলার সংকট আর মুদ্রাস্ফীতির মতো অবস্থা তৈরি হয়েছে, যার ফলে বকেয়া বেড়েছে। বিশ্ব পরিস্থিতির কারণে ডলার সংকট, মুদ্রাস্ফীতি, এটার কারণে বাংলাদেশেও আমরা কিছুটা কষ্ট করছে এবং বিভিন্নভাবে এটাকে আমরা ট্যাকেল দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে বেশ কিছু এয়ারলাইন্সকে বাংলাদেশ ব্যাংক টাকা ক্লিয়ার করেছে, আর বাকিদেরটাও আস্তে আস্তে ক্লিয়ার করা হবে। দ্রুত বকেয়া পরিশোধ না করলে সংকট দীর্ঘমেয়াদী হবে, বেকায়দায় পড়বে যাত্রীরা, বলছেন এই এভিয়েশন বিশেষজ্ঞ। স্বাভাবিকভাবে একটা বিদেশি এয়ারলাইন যদি না দিতে পারে, এটা দেশ বিদেশের বিভিন্ন পত্রপত্রিকায় এটা ওঠে, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার একটা সম্ভাবনা আছে। তারপরে যে অন্যান্য বিভিন্ন এয়ারলাইন যারা এখানে আসার পরিকল্পনা হয়তো করছিল, এখন এই অবস্থা দেখে তারা অনুৎসাহী হতে পারে, তারা না আসতে পারে। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যাত্রীরা আরও যে সার্ভিস পাওয়ার সুযোগ ছিল সেগুলো থেকে বঞ্চিত হতে পারে। গেল বছরও বকেয়া পরিশোধের জন্য আয়াটা বাংলাদেশ, পাকিস্তান সহ আরও 3টি দেশকে নোটিশ দিয়েছিল। এরই মধ্যে সেই দেশগুলো সংকট কাটিয়ে উঠেছে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। 415 জন হজ যাত্রী নিয়ে চলতি বছরে বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট জেদ্দা পৌঁছেছে। এর আগে সকাল 7:20 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। সংশ্লিষ্ট সকল সংস্থাকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে হজ যাত্রীদের সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। রফিকুল ইসলামের রিপোর্ট। মুসলিম উম্মার ঐক্য ও ভ্রাতৃত্বের মহাসম্মেলন পবিত্র হজ, আর তাই মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য বায়াতুল্লাহর পথে রওনা হওয়া।
চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ পালিত হতে পারে আগামী 16 জুন। সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় এবছর বাংলাদেশ থেকে মোট 85,257 জনের হজ পালনের কথা রয়েছে। পবিত্র মক্কায় হজ পালনের সময় নিজ পরিবার, স্বজন, দেশ ও সমগ্র মুসলিম উম্মার মঙ্গল কামনায় দোয়া করবেন বলে জানান হজযাত্রীরা। আমরা দোয়া করব ফিলিস্তিনি ভালোভাবে তারা স্বাধীনতা অর্জন করতে পারে। বিভিন্ন অঞ্চলে মুসলমানরা নিপীড়িত নির্যাতিত হইতেছে, তারা যাতে পরিত্রাণ পায়, তারা যাতে শান্তিতে থাকতে পারে, এই হলো আমার প্রার্থনা। হজযাত্রার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানান তারা। হজের সার্বিক ব্যবস্থাপনাতে এখন আজকে যেটুকু দেখতেছি মোটামুটি ভালো। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সার্ভিসগুলো দিচ্ছেন অত্যন্ত আন্তরিকতার সাথে। প্রি রেজিস্ট্রেশন থেকে শুরু করে আপ টু হজ পর্যন্ত সবকিছু অনলাইন, ডিজিটালাইজড এবং ব্যবস্থাটা ভালো। বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটের উদ্বোধন ও হজযাত্রীদের বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী সহ সংশ্লিষ্টরা। মন্ত্রী বলেন, সৌদি সরকারের সাথে নিবিড় যোগাযোগ সহ আল্লাহর মেহমানদের পবিত্র হজ পালন নির্বিঘ্ন করতে সব উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। আমরা উভয় দেশই পারস্পরিক নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে এই কার্যক্রমটি সফলভাবে সম্পাদন করে আসছি। আল্লাহর মেহমানদেরকে সেবা প্রদানের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ আন্তরিকতা অবশ্যই থাকতে হবে। প্রথম দিনে সৌদি আরবের উদ্দেশ্যে পাড়ি জমাবে মোট 7টি ফ্লাইট। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন সহকর্মী হানিস সরকার উজ্জ্বল। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হানিস, হজ যাত্রীদের বরণে কি প্রস্তুতি দেখছেন একটু জানাবেন আমাদেরকে। জি রেদওয়ানা, আপনি যা জানতে চেয়েছেন, আসলে বাংলাদেশ থেকে প্রথম যে সম্মানিত হাজিগণ 8টা 15 মিনিটের স্থানীয় সময় সৌদি এয়ারলাইন্সের 319 জন হাজি নিয়ে পৌঁছেছেন। আমাদের বাংলাদেশ বিমানের 415 জন হাজি নিয়ে আর কিছুক্ষণ পর পৌঁছার কথা রয়েছে। আজকে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ রাষ্ট্রদূত জাভেদ পাটুরি এবং কনসুলেটের কনসাল জেনারেল নাজমুল হক স্যার সহ এবং বাংলাদেশ রিজিয়নাল ম্যানেজার জানায়েত করিম সহ সবাই উপস্থিত আছেন হজ টার্মিনালে। আমি যেখানে আছি বাংলাদেশ হজ অফিসে দেখতে পাচ্ছেন, এখানে চিকিৎসা ব্যবস্থা সহ সবকিছু প্রস্তুতি এখানে নিয়েছেন। আর যেটি আপনি জানেন যে আগামীকালকে মদিনাতে বাংলাদেশ বিমানের ফ্লাইট পৌঁছাবে। আমাদের আর কিছু পৌঁছানোর জন্য এখানে কিন্তু সৌদি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন হজের উপরস্থ কর্মকর্তারা এখানে উপস্থিত আছে হজ টার্মিনালে। আসলে আমাদের এখানে যে আইনের জটিলতার জন্য কিন্তু আমি হজ মিশনের যে অফিস থেকে লাইভটি দিচ্ছি। আসলে আমি কিছুক্ষণ পর ওইখানে আপনাদেরকে সব বিস্তারিত জানিয়ে যাবো। হ্যাঁ রেদুনা, এই ছিল সৌদি আরব থেকে সর্বশেষ তথ্য। হানিস, ধন্যবাদ আপনাকে। 90 দশকের চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় আজিজ মোহাম্মদ ভাই সহ 3 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলায় 6 জনকে খালাস দেওয়া হয়েছে। দুপুরে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2 এর বিচারক অরুণাভ চক্রবর্তী এই রায় ঘোষণা করেন। যাবজ্জীবন প্রাপ্তরা হলেন ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ এবং আদনান সিদ্দিকী। আর খালাসপ্রাপ্তরা হলেন তারেক সাইদ মামুন, সেলিম খান, হারুনুর রশিদ ওরফে লেদার লিটন, ফারুক আব্বাসি, 2 শীর্ষ সন্ত্রাসী সঞ্জিদুল ইসলাম ইমন এবং আশিস রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী। 1998 সালের 17 ডিসেম্বর রাজধানী বনানীতে ট্রাম্পস ক্লাবের নিচে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। আর এই ঘটনায় তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। ঘটনার সময় ছিল এবং তার ঘটনার সঙ্গে জড়িত আছে, তার পরিপ্রেক্ষিতেই আজকে এই রায়টা আমাদের অত্যন্ত প্রত্যাশিত যে রায় সেটা আমরা পেয়েছি। আমরা মাননীয় আদালতে বারবার বলেছি, মাননীয় আদালত বিচারটা শেষ করেন, বিচারে যা হয় মাথা পেতে নেব। আজকে আমরা এই জন্যই খুশি যে আমার আসামিকে খালাস দেওয়া হয়েছে এবং আদালত প্রমাণ করতে পেরেছেন, আমরা রাষ্ট্রপক্ষ আসামি পক্ষ থেকে প্রমাণ করতে পেরেছি যে আসামি ইমন, শামজুল ইমন ঘটনার সময় উপস্থিত ছিল না। দর্শক, আমরা আরও জানবো এই বিষয়ে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল রয়েছেন সহকর্মী সুমন তানভীর, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। তানভীর, রায় ঘোষণার পর বাদী পক্ষ কি সন্তুষ্ট, আর বিবাদী পক্ষের আইনজীবীদের বক্তব্য কি? দীর্ঘ 26 বছর পর কিন্তু প্রতীক্ষিত একটি মামলার রায়, অর্থাৎ চিত্রনায়ক সোহেল চৌধুরী খুনের মামলার রায় আজ হলো।
কিন্তু স্বভাবতই প্রশ্ন আসে যে এই প্রতীক্ষিত রায় আসলে কতটা প্রত্যাশা পূরণ করতে পারলো। এরই মধ্যে কিন্তু সংবাদে আমরা জানিয়েছি যে এই মামলার যে 9 আসামি তার 6 জনকেই কিন্তু খালাস দিয়ে দেওয়া হয়েছে এবং 3 জন অর্থাৎ আজিজ মোহাম্মদ ভাই এবং বান্টি চৌধুরী যিনি আসলে ট্রাম্প যে এটা ছিল তার মালিক, এবং আরেকজন হচ্ছে আদনান সিদ্দিকী যিনি আসলে ওই প্রতিষ্ঠানটি অর্থাৎ যে ট্রাম্প ক্লাবের সামনে সোহেল চৌধুরী খুন হয়েছিলেন 1998 সালের আসলে ডিসেম্বরে, সেই প্রতিষ্ঠানের ম্যানেজার ছিলেন। অর্থাৎ এই 3 জনকে কিন্তু আমরা দেখলাম যে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো এবং এই 3 জনই কিন্তু বলে রাখা ভালো যে আসলে পলাতক রয়েছেন, এবং আর যে 6 জন তার ভিতরে একজন আসামি শুধু আসলে এই কোর্টে ছিলেন এবং পরবর্তীতে আশিস রায় চৌধুরী যিনিও ট্রাম্প ক্লাবের মালিক তিনি পরবর্তীতে তিনি যেহেতু জামিনে ছিলেন তিনি আত্মসমর্পণ করে, অর্থাৎ মোট 2 জন আসামি কিন্তু এখানে আসলে উপস্থিত ছিলেন। তবে যে ডিবি যে আসলে তদন্ত প্রতিবেদনটি দিয়েছিলেন সেই তদন্ত প্রতিবেদনে কিন্তু যাদের নাম উল্লেখ করা হয়েছিল অর্থাৎ চার্জশিটে যাদের নাম এসেছিল তাদের কিন্তু আমরা দেখলাম যে 6 জন আসামি কিন্তু আসলে বেকসুর খালাস পেয়ে গেলেন, এবং যাদের আসলে এখানে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো সেই যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের কিন্তু বলে রাখা আসলে ভালো যে বলাই হয়েছে যে ভাড়াটিয়ে খুনিদের দিয়ে কিন্তু এই মিশনটি চালানো হয়েছে, অর্থাৎ এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। কিন্তু যাদের আসলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো তারা কিন্তু সবাই পরিকল্পনাকারী হিসাবে আখ্যায়িত, এবং এই আশিস রায় চৌধুরী যিনি আজকে এসে আত্মসমর্পণ করলেন অর্থাৎ তিনি জামিনে ছিলেন তাকেও কিন্তু আসলে খালাস দেওয়া হলো, অর্থাৎ তিনিও কিন্তু সেদিন ওই ট্রাম্প ক্লাবে কিন্তু উপস্থিত ছিলেন। এটি কিন্তু তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। তবে একটি বিষয় কিন্তু আসলে বলতে হয় যে আদালত যে অবজারভেশন দিচ্ছিলেন মাননীয় আদালত, সেই আদালতের অবজারভেশনে কিন্তু বলা হচ্ছিল যে দীর্ঘদিন মামলাটি আসলে হয়ে যাওয়ার কারণে যারা আয়ু আছেন যারা সাক্ষী আছেন এদের কিন্তু উপস্থিত করা খুব চ্যালেঞ্জিং বিষয় ছিল, এবং সবচেয়ে আসলে যেটি অ্যালার্মিং বিষয় যে মামলার যে মূল সিডি ছিল সেটিও কিন্তু আসলে সেই নথি পর্যন্ত কিন্তু এই মামলার হারিয়ে গিয়েছে। আপনি জানেন যে এই যে 26 বছরের ব্যবধানে প্রায় 2 দশক এই মামলাটি কিন্তু আসলে বন্ধ ছিল, অর্থাৎ 2002 সাল থেকে আমরা যদি ধরি 22 সালে এসে মামলার পুনরায় কার্যক্রম শুরু হয়, এবং এই কার্যক্রম শুরু হওয়ার পর থেকে কিন্তু একটা যারা পরিবার যারা ভুক্তভোগী পরিবার তাদের ভিতরে কিন্তু একটি আশার জন্ম নিয়ে সঞ্চার হয়েছিল যে আসলে তারা ন্যায় বিচার পাবেন। তো ন্যায় বিচার আসলে কতটুকু প্রতিষ্ঠা হলো তখন আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবীকে বলছিলাম, তারা কিন্তু বলছিলেন যে চ্যালেঞ্জগুলোর মধ্যে দিয়ে তারা গিয়েছেন সেই চ্যালেঞ্জগুলোই বলছিলেন যে সাক্ষী আসলে দুর্বল ছিল, অনেক সাক্ষীকে আনা যাচ্ছিল না, সেটির উপর ভিত্তি করে এই রায়টি হয়েছে। তবে পূর্ণাঙ্গ রায়ের যখন তারা কপি তানভীর সাথে থাকবেন আমাদের, পরবর্তীতে আবারও যোগাযোগ করবে এই বিষয়ে যদি নতুন কোনো তথ্য আপনার হাতে থাকে। ধন্যবাদ আপনাকে। ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী বেশিরভাগই আওয়ামী লীগ নেতা কিংবা তাদের স্বজন ও ঘনিষ্ঠজন। এছাড়াও জনসংহতি সমিতি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন এবং বিএনপির কয়েকজন বহিষ্কৃত নেতা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাজিমাত করেছেন বেশ কয়েকজন নতুন মুখ। প্রতিনিধিদের তথ্য ছবিতে ইমরুল কায়েসকে সঙ্গে নিয়ে সায়েদ মাহমুদের রিপোর্ট। প্রথম দফায় 139টি উপজেলা নির্বাচনে 22টিতে ইভিএম ও বাকিগুলোই ব্যালট পেপারে ভোট দিয়ে প্রতিনিধি বাছাই করলেন ভোটাররা। বগুড়ার সোনাতলা উপজেলায় স্থানীয় সাংসদ শাহাদারাম মান্নানের ছোট ভাই অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটন ও সারিয়াকান্দিতে তাঁর ছেলে সাখাওয়াত হোসেন সজল নির্বাচিত হয়েছেন। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীকে হারিয়ে চেয়ারম্যান হলেন তাঁরই ছোট ভাই শফিকুল ইসলাম। চুয়াডাঙ্গার দামুড়হুদায় সংসদ সদস্য আলী আজগরের সহোদর দর্শনা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মনসুর নির্বাচিত হয়েছেন। এছাড়া কুষ্টিয়া সদরে জয়ী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের চাচাতো ভাই আতাউর রহমান। নোয়াখালীর সুবর্ণচরে জেলা আওয়ামী লীগের সভাপতি AHM খায়রুল আনাম চৌধুরীকে হারিয়েছেন নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক ওরফে শাবাব চৌধুরী। ভোটাররা বলছেন বিএনপি সহ বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করায় মূল যুদ্ধ হয়েছে আওয়ামী লীগ নেতাদের মধ্যেই। প্রাপ্ত ফলাফলেও এমনটা দেখা যাচ্ছে। কুষ্টিয়ার খোকসায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাবুল আক্তারকে হারিয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক আল মাসুম মোর্শেদ শান্ত। মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আমিরুল ইসলামকে হারিয়ে জয় পেলেন সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খান জিন্না।
কুতুবদিয়া চেয়ারম্যান পদে অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী হারলেও তাঁর ভাতিজা হানিফ বিন কাশেম ও কক্সবাজার সদরের সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার, মহেশখালীতে জয়নাল আবেদিন নির্বাচিত হয়েছেন। এ তিনজনই নতুন মুখ। এছাড়া মুন্সিগঞ্জের গজারিয়া, পঞ্চগড় সদর, তেঁতুলিয়া, আটোয়ারি ও শরীয়তপুরের ভেদরগঞ্জে নির্বাচিত সবাই নতুন মুখ। আওয়ামী লীগের বাইরেও জয় পেয়েছেন অনেকে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপির বহিষ্কৃত নেতা মোহাম্মদ আশরাফ হোসেন আলিম ও ভোলাহাটে আরেক বহিষ্কৃত আনোয়ারুল ইসলামকে বেছে নিয়েছেন ভোটাররা। জয়পুরহাটের কালাইয়ে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান। চট্টগ্রামের সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি আরিফুল আলম চৌধুরী জয় পেয়েছেন। রাঙামাটি সদরে জনসংহতি সমিতির সাধন চাকমা ও বরকলে একই দলের বিধান চাকমা নির্বাচিত হয়েছেন। লক্ষ্মীপুরের কমলনগরে ইসলামী আন্দোলনের বহিষ্কৃত নেতা মাওলানা খালেদ সাইফুল্লাহ ও রামগতিতে নির্দলীয় প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শরীফুদ্দিন আজাদ নির্বাচিত হয়েছেন। সৈয়দ মাহমুদ, RTV। তিস্তা বহুমুখী প্রকল্পে সহায়তা করতে আগ্রহী ভারত। দুই দেশের প্রয়োজন পূরণ হয় সে বিষয়টি লক্ষ্য রেখে সহায়তা করবে দেশটি। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়েত্রার সঙ্গে বৈঠক শেষে একথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে নিজ মন্ত্রণালয়ে বৈঠক শেষে হাসান মাহমুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন। এছাড়াও দুই দেশের কানেক্টিভিটি বাড়ানো এবং ভিসা সহজীকরণ নিয়েও আলোচনা হয়। সীমান্ত হত্যা বন্ধে ভারতের আন্তরিকতার অভাব নেই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, হত্যা বন্ধ নিয়ে আলোচনা হয়েছে। প্রতিবেশী দেশগুলো থেকেও বাংলাদেশে শান্তিপূর্ণভাবে স্থানীয় সরকার নির্বাচন হয়েছে। বিএনপি ভোটারদের নিষেধ করেও লাভ হয়নি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ ভোট হয়েছে। সীমান্তে যে মাঝে মধ্যে অ্যাট্রোসিটিস হয়, সীমান্ত হত্যা হয়, সেটি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। নন লিথাল উইপন ব্যবহার করার উপর আমরা গুরুত্ব আরোপ করেছি। তাদের বর্ডার সিকিউরিটি গার্ডকে তারা নির্দেশনা দিয়েছেন এবং তারা সেটি অনুসরণও করেন যে নন লিথাল উইপন ব্যবহার করা। ভিসা পেতে অনেক সময় অনেক অপেক্ষা করতে হয়, সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং ভারতের পররাষ্ট্র সচিব আমাকে যেটি বলেছেন, তারা আরও তাদের এখানকার ক্যাপাসিটি বাড়ানোর জন্য আগামী শুক্র এবং শনিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং যুব দলের কর্মসূচির বিষয়ে বিকেলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ডিএমপি। সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি কার্যালয়ে কর্মসূচি নিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদের সঙ্গে বিএনপির 3 নেতার আলোচনা হয়। আলোচনায় অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মঞ্জু, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। আলোচনায় 28 অক্টোবর সমাবেশ প্রসঙ্গ উঠে আসে। শুক্রবার বিকেলে নয়াপল্টনে বেগম খালেদা জিয়া সহ রাজবন্দীদের মুক্তির দাবিতে মিছিল ও সমাবেশ করার কথা রয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির। পরদিন একই স্থানে একই কর্মসূচি পালন করতে চায় যুবদল। দেশ বরেণ্য পরমাণু বিজ্ঞানী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ডক্টর M.A. ওয়াজেদ মিয়ার 15তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে রাজধানী ঢাকা সহ রংপুর মহানগরীতে পীরগঞ্জ উপজেলা প্রশাসন, পরিবার, উপজেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন সংগঠন ফাতিহা পাঠ, কবর জিয়ারত, মিলাদ মাহফিল এবং গরিবদের মাঝে খাবার বিতরণ সহ নানা কর্মসূচি দিয়েছে। সকালে ডক্টর M.A. ওয়াজেদ মিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। ডক্টর ওয়াজেদ মিয়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী বিজ্ঞানী ওয়াজেদ মিয়া 1942 সালের 16 ফেব্রুয়ারি রংপুরের লালদিঘির ফতেহপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 2009 সালের 9 মে ইন্তেকাল করেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। সর্বকালীন রেকর্ড ভেঙে উষ্ণতম মাসের তকমা পেল এপ্রিল 2024। এই চিত্র শুধু বাংলাদেশের নয়, দেশে দেশে চরম তাপমাত্রা বৃদ্ধি, খরা আর এক নাগাড়ে বৃষ্টির কারণে বিশ্বজুড়ে আবহাওয়ায় পরিবর্তন এসেছে। এই তথ্য দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের ক্লাইমেট এজেন্সি। বিশ্বব্যাপী উষ্ণায়নের জন্যই এই ভয়াবহ অবস্থা বলে জানান সংস্থাটির পরিচালক কার্লো বুয়েনটেম্পো। ইমরুল হাসানের রিপোর্ট। এল নিনোর প্রভাব থেকে শুরু করে মানুষের পাপের ফল, এমন হাজারো কথার মাঝেই এবছরের এপ্রিলের গরম অতীতের সব রেকর্ড ভাঙল। সর্বকালীন রেকর্ড ভেঙে উষ্ণতম মাসের তকমা পেল এপ্রিল 2024। ইউরোপিয়ান ইউনিয়নের ক্লাইমেট এজেন্সি কোপারনিকাস চেঞ্জ সার্ভিসেস বা C3S বলছে,
চলতি বছরের এপ্রিল উষ্ণতম তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। 1850 থেকে 1900 সালের মধ্যে এপ্রিলের গড় তাপমাত্রা ছিল 15.03 ডিগ্রি। তবে চলতি বছরে সেই তাপমাত্রা 1.58 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। Not only that, in all likelihood, এ বছরের শুরুতে এল নিনো দাপট দেখাতে শুরু করেছিল। পূর্ব ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের উপরিভাগের তাপমাত্রা মারাত্মক হারে বাড়তে শুরু করে। তবে এখন এই পরিস্থিতি কিছুটা আরামদায়ক হতে শুরু করেছে। পাশাপাশি গ্রিন হাউস গ্যাস এবং বিশ্বব্যাপী উষ্ণায়নের জেরে হাওয়া বদল আরও অনিবার্য হয়ে পড়েছে বিশ্বের সর্বত্র। গেল 12 মাসে অর্থাৎ 2023 সালের মে থেকে 2024 সালের এপ্রিল পর্যন্ত বিশ্বব্যাপী তাপমাত্রা অস্বাভাবিক হারে বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন এবছরের এপ্রিল মাসে এশিয়া জুড়ে মারাত্মক তাপপ্রবাহ চলেছে। বাংলাদেশ ও ফিলিপাইনে স্কুল বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। প্রতিবেশী ভারতে সর্বকালের রেকর্ড ভেঙেছে এপ্রিলের তাপমাত্রা। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং মিয়ানমারেও মারাত্মক তাপপ্রবাহ দেখা গিয়েছে। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতে গেল 75 বছরের ইতিহাসে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে। বন্যায় ভেসেছে সৌদি আরবও। আবহাওয়ার এই বৈরিতার জন্য বিজ্ঞানীরা মূলত জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে নির্গত গ্রিন হাউস গ্যাসকে দায়ী করেছেন। ইমরুল হাসান, RTV। দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।